নমস্কার। আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। 1898 সালের 28শে জানুয়ারি ধীরে ধীরে জাহাজ মামবাসা কলকাতা বন্দরে এসে থামল। স্বদেশ, আত্মীয়, বন্ধু, প্রতিষ্ঠিত জীবন সব ত্যাগ করে ভারতের মাটিতে পা রেখে মিস মার্গারেট দেখলেন যেটিতে অপেক্ষারত গৈরিকধারী সন্ন্যাসী। মুখে তার অমৃতময় হাসি, অতল স্পর্শী স্নেহ আর ভারত আত্মার আপন করা আকুল আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন তার গুরুদেব স্বামী বিবেকানন্দ। গুরুর মতো শিষ্যারও বাগ্মিতা শক্তি যথেষ্ট ছিল। 11ই মার্চ 1898 স্টার থিয়েটারে তিনি প্রথম তার বক্তৃতা রাখলেন। স্বামীজি সভাপতি। তার বক্তৃতায় বিশ্লেষণ নৈপুণ্য ও আন্তরিকতার পরিচয় পেয়ে দর্শক ও শ্রোতাবৃন্দ বারবার হর্ষধ্বনি করেছিল। নিজের ভারত সেবার ইচ্ছের কথা প্রকাশ করে বললেন, আপনারা এমন এক রক্ষণশীল জাতি যে জাতি দীর্ঘদিন ধরে সমগ্র জগতের জন্য আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করে এসেছেন। এই বক্তৃতায় স্বামীজি অত্যন্ত খুশি হয়ে মার্গারেটের উচ্চ প্রশংসা করেন ও বলেন, এর পরে দেখবি নিবেদিতার কার্যকরী শক্তি। নিবেদিতার প্রাণ অতি মহৎ, তার ভেতর কোনো প্রতিষ্ঠা, যশ কি মুরব্বিয়ানা নেই। তার হৃদয় অতি উদার, প্রবৃত্ত। জানবি এর কথা শুনে সবার তাক লেগে যাবে। নিবেদিতা প্রাণ দিতে এসেছে, গুরুগিরি করতে আসেনি। স্বামীজি তার এই মানস কন্যাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে আসেন ও আশীর্বাদ লাভের ইচ্ছায়। সেদিন মার্গারেটের সঙ্গে ছিলেন মিস ম্যাকলাউড ও মিসেস সারা বুল। সেদিন ছিল 17ই মার্চ 1898। এই পরম পুণ্য দিনটিকে তিনি তার নিজের ডায়েরিতে জীবনের সেরা দিন, ডে অব ডেজ বলে চিহ্নিত করেছেন। মা আমার মেয়ে বলে তাদের প্রত্যেককে গ্রহণ করলেন, প্রত্যেককে অন্তর থেকে আশীর্বাদ করলেন। শুভ্র বস্ত্র পরিহিতা অবগুণ্ঠনবতী সেই পবিত্রতা স্বরূপিণীর কাছে বসে মার্গারেট অন্যান্যরা তার অপার্থিব করুণা ও স্নেহ হৃদয়ঙ্গম করলেন। সেই থেকে মার্গারেট হয়ে গেলেন মায়ের আদরের খুকি। তারপর এলো তার জীবনের সেই শুভক্ষণ, 25শে মার্চ 1898। স্বামীজি ওই দিন তাকে প্রুতমন্ত্রে দীক্ষিত করলেন। তার নতুন নামকরণ হলো নিবেদিতা। শিব পুজো ও বুদ্ধের চরণে অঞ্জলি দেবার পর স্বামীজি আবেগপূর্ণ কণ্ঠে বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বছর অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধদেবকে অনুসরণ করো। এবার স্বামীজি নিবেদিতাকে তার কাজের উপযুক্ত করে গড়ে তুলতে চাইলেন। তাকে ভালো করে বুঝিয়ে দিলেন তাকে কেমন হতে হবে, কোন সামাজিক পরিস্থিতিতে তাকে কাজ করতে হবে। এই দেশের অশেষ সমস্যা, দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার, দাসত্ব, দুঃখ, দুর্দশা, পরাধীনতাজনিত ক্রমবর্ধমান হীনমন্যতা, দরিদ্র অশিক্ষিত জনতার মধ্যে আত্মবিশ্বাসের অভাব, এক কথা এক ম্রিয়মাণ জাতির মধ্যে কাজ করতে হবে। স্বামীজি বলেছেন, নিবেদিতাকে তৈরি করতে তাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছিল। ঠাকুর যেমন নরেনকে আগলে রেখে ঘষে মেজে তৈরি করে নিয়েছিলেন, তেমনি স্বামীজিও পাশ্চাত্যের মার্গারেটকে ভারতের নিবেদিতায় রূপান্তরিত করেছিলেন বড় যত্নে, স্নেহের সাথে। মার্গারেটও মিস ম্যাকআউটকে বলেছিলেন, স্বামীজি হলেন অ্যাফিকশন পার্সনিফাইড, স্নেহের প্রতিমূর্তি। 1899 প্লেগের আবির্ভাব হলো কলকাতায়। স্বামীজি রোগ প্রতিরোধের সমস্ত দায়িত্ব দিলেন নিবেদিতার ওপরই। রামকৃষ্ণ মিশন গঠিত কমিটিতে নিবেদিতা হলেন তার সম্পাদিকা, স্বামী সদানন্দ প্রধান কার্যাধ্যক্ষ। দিনের পর রাত, রাতের পর দিন নিবেদিতা যেন দশভুজা হয়ে সেবার সমস্ত কাজ নিজের কাঁধে তুলে নিলেন। এই প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার লিখেছেন, প্লেগের সময় কলকাতায় কি আতঙ্ক। কলকাতার রাস্তাঘাটের আবর্জনা সাফ করার জন্য ঝাড়ুদার পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে উঠল। একদিন বাগবাজারের রাস্তায় দেখলাম ঝাড়ু আর কোদাল হাতে এক শ্বেতাঙ্গিনী মহিলা স্বয়ং রাস্তার আবর্জনা পরিষ্কার করতে নেমেছেন। তার এই দৃষ্টান্তে লজ্জা পেয়ে বাগবাজার পল্লীর যুবকরাও অবশেষে ঝাড়ু হাতে রাস্তায় নামল। পরে শুনলাম এই বিদেশিনী ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দ একেই লন্ডন থেকে নিয়ে এসেছেন।
নাগরিক জীবনে স্বাবলম্বন শিক্ষার প্রথম পাঠ আমরা ভগিনী নিবেদিতার কাছ থেকেই পেয়েছিলাম। এই প্লেগ উপলক্ষ করেই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। এইভাবেই ভারতবর্ষকে অন্তর থেকে ভালোবেসে শিবজ্ঞানে জীব সেবার মাধ্যমে একের পর এক উদাহরণ সৃষ্টি করে সমগ্র ভারতবাসীকে নিজের আপন আত্মীয় করে নিলেন নিবেদিতা। নিবেদিতাই শুধু তাদের আপনার মনে করতেন তা কিন্তু নয়, তারাও তাকে অত্যন্ত আপনার মনে করত। রবীন্দ্রনাথ বলেছেন, পারিপার্শ্বিক অবস্থার সহিত তিনি আশ্চর্যজনকভাবে মিশিয়া গিয়েছিলেন। হিন্দু প্রতিবেশীগণ তাহাকে একান্ত আত্মীয় জ্ঞান করিত। বাজারে, পথে, গঙ্গা তীরে প্রত্যেকের সহিত তার পরিচয় ছিল এবং পথ দিয়া চলিবার সময় সকলেই তাহাকে যে শ্রদ্ধা ও প্রীতির সহিত অভিবাদন করিত তাহা প্রকৃতই সুন্দর ও হৃদয়স্পর্শী। এভাবেই লন্ডনের মিস মার্গারেট যেন একান্তভাবেই ভারতের বাঙালি জাতির অত্যন্ত আপন আত্মীয় হয়ে উঠেছিলেন ভগিনী নিবেদিতা। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সবচেয়ে নিষ্ঠাবতী সুপরিচিতা গোপালের মা ভগিনী নিবেদিতার জীবনে বিশেষ স্থান অধিকার করেছিলেন। স্বামীজির কাছে গোপালের মায়ের কাহিনী শুনে নিবেদিতা, মিসেস বুল এবং মিস ম্যাকাউড এত অভিভূত হয়ে গিয়েছিলেন যে তাকে দেখার জন্য 1898 সালের এক রাত্রে তিনজনে বাগবাজার থেকে নৌকা করে গোপালের মায়ের গৃহে যাওয়ার জন্য কামারহাটি যাত্রা করেন। সেদিন চাঁদের আলোয় গঙ্গা বক্ষে অপূর্ব শোভা দেখতে দেখতে তারা দীর্ঘ সিঁড়ি পেরিয়ে বৃদ্ধার প্রাঙ্গণে পৌঁছেছিলেন। বারান্দার এক পাশে গোপালের মায়ের ক্ষুদ্র কক্ষ, আসবাবের কোনো বালাই নেই। তাদের দেখে আনন্দের সীমা রইল না মমতাময়ী বৃদ্ধার। কি করে অভ্যর্থনা করবেন বুঝে উঠতে পারলেন না যেন। একটা মাদুরি সম্বল তাই তাকের ওপর থেকে এনে পেতে দিলেন। শিকে থেকে মুড়ি বাতাসা নামিয়ে তাদের খেতে দিলেন। নিবেদিতা অবাক হয়ে দেখলেন কুলুঙ্গিতে একটা অতি পুরনো জীর্ণ রামায়ণ, পাশে একটি জীর্ণ চশমা ও হরিনামের ঝুলি। সমস্ত অদ্ভুত অলৌকিক পরিবেশের মধ্যে তার এই শান্ত নীরব ক্ষুদ্র ঘরটি যেন এক অন্য জগতের বার্তা এনে দিয়েছে। নিবেদিতা কেন যেন এই বৃদ্ধা মহিলার ওপর তীব্র এক রকমের আকর্ষণ অনুভব করলেন। 17 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে দীর্ঘ 2.5 বছর নিবেদিতা তার সেবা করেন। প্রতিদিন অসংখ্য কাজের মধ্যেও নিবেদিতা অন্তত একবার এসে তার কাছে বসতেনই, খবর নিতেন। এক অদ্ভুত গভীর আর স্নেহের সুন্দর সম্পর্ক ছিল তাদের। 1906 সালের 8ই জুন অন্তিম শয্যায় গোপালের মা, পাশে সেই সেবিকা নিবেদিতা। তিনি স্বয়ং ফুল চন্দন মালা দিয়ে শয্যা সুন্দরভাবে সাজিয়ে দিলেন। খোল তর করতালের সঙ্গে কীর্তন গেয়ে তাকে নিয়ে সকলের সঙ্গে খালি পায়ে গঙ্গার ঘাটে চললেন। এরপরে শোক সন্তপ্ত হৃদয়ে ঘরে এসে বসে রইলেন। তিনি লিখে জানিয়েছেন, সেই গঙ্গা তীরে অনন্ত আকাশের নিচে অমৃত পথযাত্রী এই পুণ্যবতী নারীর শান্তি ও মাধুর্যমণ্ডিত মুখ আমি কোনো দিন ভুলব না। সেই প্রশান্ত মুখে উদ্বেগের চিহ্ন মাত্র নেই। তিনি যেন তার চির স্নেহের গোপালকে বার্ধক্য শিথিলা 2 হাতে বুকের মধ্যে ধারণ করে ইহজগৎ থেকে আনন্দে বিদায় নিচ্ছেন। তার আধ্যাত্মিক জ্যোতিতে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি বিস্ময় বোধ করতাম। গোপালের মায়ের জপের মালাটি নিবেদিতা অতি যত্নে নিজের কাছেই রেখে দেন। এইভাবেই ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি, আচার অনুষ্ঠানের সঙ্গে নিবেদিতা যেন একান্তভাবে মিশে গিয়েছিলেন। 4 জুলাই 1902 স্বামীজির আকস্মিক মহাপ্রয়াণে নিবেদিতা দিশেহারা, মর্মান্তিক অবস্থায় আচ্ছন্ন, কিন্তু সংকল্পে অবিচল থেকে অন্তরের সমস্ত শোক নিরুদ্ধ করে রেখে তিনি গুরুদেবের নির্দেশ মতো কর্মে অগ্রসর হলেন। স্বামীজি অনুভব করেছিলেন, স্বাধীনতা ছাড়া দেশের সর্বাঙ্গীন কল্যাণ ও মনুষ্যত্বের পূর্ণ বিকাশ অসম্ভব। তাই নিবেদিতা সর্বান্তকরণে বিদেশি শাসনের নাগপাশ থেকে ভারতের মুক্তি চেয়েছিলেন। সেই কারণেই তিনি যুক্ত হয়ে পড়েন অনেক তদানীন্তন বিপ্লবীদের সাথে। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গোপনে বিপ্লবীদের সাহায্য করতে শুরু করেন নিবেদিতা। নিবেদিতার গতিবিধি লক্ষ্য রাখার জন্য ইংরেজ সরকার গোপনে গোয়েন্দা নিয়োগ করতে বাধ্য হয়।
এই সময় অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু প্রমুখ বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বের সঙ্গে তার পরিচয় ঘটে। পরাধীন ভারতের যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বালকদের মুখে অপরিমেয় শান্তি দেখলে আমি দুঃখিত হব। আমি চাই তোমরা নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করো, বক্সিং করো, তরবারি খেলো। শান্ত শিষ্ট গোবেচারা লোক চাই না, চাই শক্তিধর মানুষ। কেবল বলিষ্ঠ হওয়াই যথেষ্ট নয়, বীর হতে হবে। সেই হলো যথার্থ বীর, যে লড়াই করতে ভালোবাসে। লড়াই করো, লড়াই করো, কেবল লড়াই করো, কিন্তু তাতে নীচতা বা তিক্ততা যেন না থাকে। যখন সংগ্রামের ডাক আসবে যেন ঘুমিয়ে থেকো না। উচ্চ স্তরে আহ্বান জানান, হে আমার ভারতীয় জনগণ, হে পদদলিত অজ্ঞ অসহায় জনগণ, উচ্চে তলস্বর, যাতে তোমারই রক্ত মাংসে আমরা তোমার কান্না শুনতে পাই, তোমার সহজ সুখকে যেন জানতে পারি, আর আমাদের হস্ত হৃদয় যেন মিলিয়ে দিতে পারি তোমাদের সঙ্গে সমবেত যন্ত্রণায়, সমবেত ভালোবাসায়। ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষের জন্য কাজ করতে করতে নিবেদিতা নিজেকে পুরোপুরি নিংড়ে দিলেন। বারবার অসুস্থ হতে লাগলেন। 1911 সালে পুজোর সময় দার্জিলিং গেলেন শরীর ভালো করার আশায়, কিন্তু অবশেষে 13ই অক্টোবর মাত্র 44 বছর বয়সে দেহত্যাগ করলেন তিনি। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা তার জীবন ভারতবর্ষের সেবায় নিবেদন করে রামকৃষ্ণ লোকে চলে গেলেন। লাঞ্ছিত, উৎপীড়িত, পদে পদে অপমানিত পরাধীন ভারতবর্ষকে আর বোধহয় কোনো বিদেশি এত আপন করে ভালোবাসতে পারেনি। ভারতের ধর্ম ও সংস্কৃতি নিয়ে এত গর্ববোধ, ভারতে জাতীয়তাবোধ জাগরণের এই রকম মরণপণ আর কোনো বিদেশির মধ্যে আমরা বোধহয় আজ পর্যন্ত দেখিনি। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথায় নিবেদিতা তার প্রতিটি কার্য, প্রতিটি চিন্তা, জীবনে প্রত্যেক আবেগের অন্তর্বর্তী করে নিয়েছিলেন ভারতের আশা ও আদর্শকে। মনে হতো যেন প্রাচীনকালের কোনো ঋষির মুক্ত আত্মা এনার দেহে পুনর্জন্মগ্রহণ করেছে, যাতে পাশ্চাত্য জীবনী শক্তিতে বলীয়ান হয়ে ইনি পুরাতন ভারতবাসার চেনা জায়গাটিতে ফিরে আসেন, এখানকার জনগণের সেবা করতে পারেন। ভারতের স্বপ্ন নিবেদিতার স্বপ্ন, ভারতের চিন্তা নিবেদিতায় প্রকাশিত। তার রচনাবলীর প্রতিটি ছত্রে ভারতীয় মনকে গ্রহণ ও ধারণ করার কি না অপূর্ব ক্ষমতা। ভারতের প্রতি তাকে দিয়েছিল ভারত বিষয়ে এক অদ্ভুত অন্তর্দৃষ্টি। আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই ধরনের আলোচনার নিত্য সঙ্গী হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা, ঠাকুর এবং স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, এই কামনাই করি। নমস্কার।